মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার বদনাম বেশ পুরনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছিল তিরস্কার। সবকিছু আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন একই পথের পথিক। সরকারি গাড়ি ব্যবহারে তারাও নিয়মনীতির ধার ধারছেন না। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। তার কাছ থেকে বিস্তারিত জানবো। আর সঙ্গে আছি শাহাদাত তনিম। দেলোয়ার হোসেন, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম, এই নামে একটি শিরোনামে আপনার একটি আজকে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অনিয়মটি কেন, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। জি, এই অনিয়মটি কেন বলতে গেলে আমরা যে বলছি যে উপদেষ্টারাও ব্যবহার করছে বা অনিয়ম করছে, এটা আসলে আগে থেকে আগের মন্ত্রীরা যখন ছিলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা যখন ছিলেন, দীর্ঘ 15 বছর আগের সরকার ক্ষমতায় থেকেছেন, তারাও এভাবে এই গাড়িগুলো অনিয়মভাবেই ব্যবহার করতেন। তাদের সেই ধারাটি এখনও অনেকগুলি মন্ত্রণালয়েই বিদ্যমান আছে। আগের কিছু কিছু উপদেষ্টা আগের যে মন্ত্রীরা যে গাড়িটি ব্যবহার করতেন ঠিক সেই গাড়িটিই ব্যবহার করছেন। কিন্তু আইনে বলা আছে যে উপদেষ্টাদের বা মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের গাড়ি ব্যবহারের মন্ত্রী পরিষদ বিভাগে একটি তাদের সুযোগ সুবিধা, একজন উপদেষ্টা বা অথবা মন্ত্রী হলে তিনি কি সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু আইনের মধ্যেই বলা আছে। সেখানে বলা আছে যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তারা একটি কার ব্যবহার করতে পারবেন, সার্বক্ষণিক তারা ব্যবহার করতে পারবেন। যদি কোনো অফিসিয়াল ট্যুর, প্রকল্প ভিজিট ঢাকার বাইরে যান, সেক্ষেত্রে কোনো দপ্তর, অধিদপ্তর থেকে তারা একটি আলাদা গাড়ি ব্যবহার করতে পারবেন, সেটা সেই ভিজিটের কাজের জন্য। কিন্তু আগের মন্ত্রীরা একাধিক গাড়ি ব্যবহার করতেন, তার পরিবার একটা, তার স্ত্রী একটা, তার সন্তান একটা, অথবা তারাও লাক্সারিয়াস লেভেলের যে প্যারাডো অথবা 4400-4500 সিসির যে গাড়িগুলি, অত্যাধুনিক লেভেলের লেটেস্ট মডেলের সেই গাড়িগুলো ব্যবহার করতেন। এই গাড়িগুলো মূলত উৎসটা হলো এই গাড়িগুলোর বিভিন্ন প্রজেক্ট থেকে কেনা হতো। তো আমি এর ভিতরে গিয়ে আমরা এটাও জানার চেষ্টা করেছি যে এই গাড়িগুলো আসলে কেন কেনার অনুমতি দেওয়া হতো। নর্মালি একজন আপনার সচিবের গাড়ি কেনার যে তিনি ব্যবহার করতে পারেন, এটা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটা নির্দেশনা জারি করা আছে যে তারা এবং সচিবদের ক্ষেত্রেও অর্থ বিভাগ থেকে। আর উপদেষ্টাদের জন্য নির্দিষ্ট গাড়ি তারা মূলত পরিবহন পুল থেকে পেয়ে থাকেন। তাদের ক্যামরি একটি গাড়ি তারা ব্যবহার করেন, যে গাড়িটি শুধু উপদেষ্টাদের জন্য কেনা হয়েছে, পরিবহন পুল সে গাড়িটি কেনছে। এটা যখন তাদের শপথ অনুষ্ঠান হয় তখন তারা এটি তার আগে তাদেরকে এটি পৌঁছে দেন। কিন্তু আপনি যেটি বলছেন যে কেন হচ্ছে, এটা হওয়ার কারণটা মূলত আগে যে দীর্ঘ 15 বছরের ধারা যে বজায় ছিল সে জায়গা থেকে এটা মূলত হয়ে আসছে। তবে আমরা ছাত্র জনতার এই আন্দোলনের পরে বৈষম্য বিরোধী দীর্ঘদিনের আসলে মানুষের এটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল। আমরা বিভিন্ন বিশ্লেষকদের সাথেও কথা বলেছি যে আমরা যে দীর্ঘ 15 বছর যে কারণে এই ছাত্র জনতার অভ্যুত্থান, যে কারণে এই মানুষের রাস্তায় নামা, যে কারণগুলির জন্য মানুষ আজকে বলা, সেই কারণগুলি থেকে আমরা ফিরে আসব। তার মধ্যে কিন্তু সরকারি এই গাড়ি একটি অন্যতম বিষয়। শুধু এই গাড়ি আমলাতন্ত্রে বা সরকারি দপ্তরগুলোতে যেভাবে এই গাড়িগুলো ব্যবহার হয়, এগুলি থেকে উপদেষ্টারা যদি নিজেরা আইন মেনে কাজটি করতেন তাহলে কিন্তু এই কাজগুলিকে কি ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে? অনিয়ম লক্ষ্য করা গেছে এখানে আমরা অনিয়মগুলো যেমন দেখেছি যে একজন উপদেষ্টা, যেমন আমরা যদি অর্থ উপদেষ্টা বাংলাদেশের সকল ধরনের কেনাকাটার অনুমোদনের মূল ব্যক্তি, তিনি যাচাই বাছাই করেন। তার বিভাগ বা তার মন্ত্রণালয় এই বিষয়টিকে যাচাই বাছাই করেন। তিনি নিজেই, তার তো একটি অর্থ বিভাগের একটি গাড়ি আছে, এর পাশাপাশি উনি ব্যাংকের একটি গাড়ি ব্যবহার করছেন নিয়মিত। পাশাপাশি তাদের যে পিএস, ব্যক্তিগত সচিব যারা, তাদের কিন্তু গাড়ির কোনো প্রাধিকার নেই। তারা মন্ত্রণালয়ের মাইক্রো থাকলে সেটিতে যাতায়াত করতে পারেন, তার পিএস আলাদা একটি গাড়ি ব্যবহার করছেন। আরও একটি গাড়ি মন্ত্রণালয়ের রয়ে গেছে জিপ গাড়ি, বড় জিপ গাড়ি দুটি তার জন্য রয়েছে। মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে একটি ক্যামরি যে গাড়িটি, সেটি দেওয়া রয়েছে। এই জায়গাতে এইভাবে ব্যবহার হচ্ছে।
আর তার পিএস এভাবে আলাদা করে ব্যবহার করছে। এই সুযোগ নিয়ে কিন্তু সচিবরাও, তার মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু তাদেরকে আমরা বলছি যে সচিবদের প্রশ্রয়ে মূলত এই গাড়িগুলি ব্যবহার হচ্ছে। এই সচিবদের প্রশ্রয়ে তিনি যখন এই উপদেষ্টা হয়ে আগের মন্ত্রীদের মতোই যখন এই গাড়িটি ব্যবহার হওয়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু এই যে সচিব, তিনি কিন্তু আগের মানে 5 আগস্টের আগেও তিনি সচিব ছিলেন, তিনিও কিন্তু আগের মতোই চলছেন। তিনি আরেকটি ব্যাংক থেকে আরেকটি বড় জিপ ব্যবহার করছেন, যেটা তার সচিবরা গ্রেড 1 পর্যন্ত একজন কর্মকর্তা গাড়ি আগে কিনতে পারতেন 90-95 হাজার টাকা, এরপরে এটাকে 1,46,00,000 টাকা পর্যন্ত তারা করে ফেলেছেন। তবে এই উপদেষ্টাতে তো একটা নির্দিষ্ট নিয়ম বলা আছে বা আইন আছে যে তারা একটি গাড়ি ব্যবহার করতে পারবেন, এর একাধিক পারবেন না। সচিবরা এভাবে করতে গিয়ে সচিবদের কোনো, এই উপদেষ্টাদের মতো সচিবদের কোনো নির্দিষ্ট আইনও নেই যে তারা আসলে গাড়ির ব্যবহার করতে পারবেন কিনা, কিন্তু তারা এই উপদেষ্টাদের এই সুবিধাটা দেওয়ার ফলে তারাও কিন্তু আর কোনো ধরাছোঁয়ার বাইরে। এই এই অনিয়মগুলি এভাবে হচ্ছে। আরেকটা, এটা একটা মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেমন গত 15 বছর ধরে তো আমরা দেখছি, তার আগেও এগুলো কিছু কিছু মিসইউজ হয়েছে ব্যবহার। তো এই জায়গাটা একটা মানে লেয়ারের মতো ব্যবহার হয়েছে। অনিয়মটা শুরু হয়েছে উপদেষ্টা থেকে। উপদেষ্টা যখন একটু সুযোগ পেয়েছে তখন সচিব আরেকটু বেশি করে ফেলছে। সচিব যখন করছে তার নিচের যে, আমরা কিন্তু আমাদের রিপোর্টে এরকম একটা লেয়ার করেছি যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপসচিবরাও ব্যবহার করেছে। এই মন্ত্রণালয়ের সেটআপ যখন এভাবে ব্যবহার করছে অনিয়মভাবে, তখন গেছে দপ্তর বা অধিদপ্তর, একটি রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, তারাও কিন্তু সুযোগ পেয়ে, তারা এখান থেকে মূল গাড়িগুলো তো যাচ্ছে দপ্তর অধিদপ্তর থেকে, তখন তারাও এই গাড়িগুলি তারা আরও লাক্সারিয়াস, মানে কিছু কিছু দপ্তরে 4400 সিসির গাড়ি ব্যবহার করছে। কিছু কিছু বিশেষ করে যেই আমাদের যেই প্রতিষ্ঠানগুলো একটু শক্তিশালী, ক্ষমতার পাওয়ার আছে, তাদের মার্শাল পাওয়ার আছে, নানারকম ক্ষমতা যাদের আছে, তারা কিন্তু আরও বেশি দামি গাড়িগুলো ব্যবহার করছেন, জিপ গাড়িগুলো তারা কিনছেন, এবং কেনার অনুমোদনটা কিন্তু অর্থ বিভাগ দিচ্ছে। অবাক হলেও সত্য যে আমরা এগুলো তাদের যা ঠিক একটা লিমিটেশন আছে যে গ্রেড 1 পর্যায়ের একজন কর্মকর্তা যদি 1.5 কোটি টাকার বেশি না যেতে পারেন, কিন্তু আমরা কোনো কোনো অধিদপ্তরে দেখেছি যে 7 কোটি 8 কোটি পর্যন্ত টাকার গাড়ি তারা ব্যবহার করছে, যেটি অনেক কর্মকর্তা, আমি এই মাঠে এই রিপোর্ট নিয়ে অনুসন্ধান করতে গিয়ে, কাজ করতে গিয়ে অবাক হয়েছেন অনেকে, যে এত বড় গাড়ি কারা ব্যবহার করেন, এটা কি কোনো মন্ত্রী বা কোনো সচিব? আসলে তো এরকম কোনো মানে কারা, তারা বিশ্বাস করতে পারেন। কিন্তু যখন একজন নামেন যে গ্রেড 3 অথবা 2 বা 4 গ্রেডের একজন কর্মকর্তা 4400 সিসির একটি গাড়ি থেকে নামছেন, তখন কিন্তু অবাক করার মতোই। আর এই অনিয়মগুলো হতে গিয়ে, যে বললাম লেয়ারের মতো, আরও একটু আমরা যারা গাড়ি চলাফেরা করি, জানি, বুঝি যে ঢাকা শহরের যে যানজটের শহরে ভাবে একটি গাড়ি পরিচালনা করা কিন্তু একটি পরিবারের মতো। একটা গাড়ির অনেক খরচ, এখানে শুধু একটি গাড়ি হলেই হয়ে যায় না, এখানে এই গাড়ির সাথে একজন চালক প্রয়োজন হয়, এই গাড়ির সাথে জ্বালানির প্রয়োজন হয়, এই গাড়ির মেরামতের জন্য তার রেগুলার তার মেইনটেনেন্সের এটা মেরামতের কার্যক্রমের জন্য তাকে নিয়ে যেতে হয়। এই যে কাজগুলি, এই জন্য কিন্তু বিপুল পরিমাণ খরচ। আর এই বড় বড় গাড়িগুলো ব্যবহার হওয়ার ফলে এগুলোর জন্য কিন্তু জ্বালানি খরচটা অনেক বেশি। তারা তাদের যে প্রাধিকার বা তাদের যে প্রাপ্যতার বেশি যখন একটি গাড়ি ব্যবহার করেন, তখন কিন্তু খরচও অনেক বেশি হয়ে যায়। কোন উপদেষ্টার কয়টি গাড়ি নিয়ম রয়েছে? এই নিয়মটা আমরা যে বলছিলাম যে এমনি আইনে হলে সার্বক্ষণিক একজন উপদেষ্টা একটি গাড়িও ব্যবহার করতে পারেন। এখন কয়টি ব্যবহার করছেন? আমরা যেটা বললাম যে অর্থ উপদেষ্টা, তিনি 3টি গাড়ি ব্যবহার করছেন, তার পিএস একটি করছেন, তিনি সরাসরি 3টি করছেন, তার পিএস একটি করছেন, 4টি গাড়ি তার দপ্তরে ব্যবহার হচ্ছে। এটা আমরা প্রতিবেদনে আসছি। কোনো কোনো দপ্তরে আরও বেশি আছে যে তাদের স্টাফরাও আরও একাধিক গাড়ি ব্যবহার করছেন, জনসংযোগ কর্মকর্তা বা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, তারাও এই গাড়িগুলো ব্যবহার করছেন। মানে এই যে লেয়ারের মতো, যখন উপদেষ্টা করছেন তখন পিএস করছেন, পিএস যখন করছেন জনসংযোগ কর্মকর্তা করছেন, তখন এপিএসও করছেন, আবার এপিএস যখন করছেন তখন তার জুনিয়র স্টাফরা, ব্যক্তিগত কর্মকর্তা, এরকম লেভেলের কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের 22 জন উপদেষ্টা, এর মধ্যে 8 জন গাড়ি ব্যবহার করেন না, তারা কারা? তারা কারা? আমরা কিন্তু আমাদের প্রতিবেদনে কিছু বিষয় আসছে যে আমরা একজন উপদেষ্টাকে বলছি যে বাণিজ্য উপদেষ্টা, উনি সরকারের কোনো গাড়িই ব্যবহার করেন না। মানে এটা একটু ভালো খবর আমাদের। অনেক মানে আমাদের যে আমরা আজকে রিপোর্টটি পড়েছি, মানে করছি, যেটা যে সরকারের যে আমরা প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা বাইরে একটি ভালো খবর যে বাণিজ্য উপদেষ্টা তিনি তার যে ব্যক্তিগত নিজের যে গাড়িটি, তিনি সেই গাড়িটিই ব্যবহার করছেন। তিনি সরকারি দপ্তর থেকে, পরিবহন পুল থেকে তাকে যে গাড়িটি দেওয়া হয়েছিল, ক্যামরি গাড়িটি, তিনি সেই গাড়িটি ফেরত দিয়েছেন উনি একজন। এছাড়াও শিক্ষা উপদেষ্টা উনি ব্যবহার করছেন না, কিন্তু ওনার মন্ত্রণালয়ের এই গাড়িগুলোকে অন্য কেউ ব্যবহার করছে কিনা? না, এটা উনি যখন, এটা যেহেতু এটা ওনার প্রাধিকার, এই গাড়িতে তো শুধু তার জন্যই, মন্ত্রীদের জন্যই কিন্তু ফিক্সড কেনা। এই গাড়িটা অন্য মানে কেনাই হয়েছে শুধু মন্ত্রীদের জন্য অথবা উপদেষ্টাদের জন্য।
তো সেহেতু উনি এই গাড়িতে আর কেউ উঠছে না, তারা এই গাড়িটি ফেরত দিয়েছেন, এটা পরিবহন পুলে এই গাড়িটি সংরক্ষণ রয়েছে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে উপদেষ্টাদের যে বাড়তি গাড়ি দেন সচিবরা, এই বিষয়টি আপনি আপনার প্রতিবেদনে তুলে ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, সচিবরা কিভাবে দিতে পারেন, এটি কি আইনে আছে? না না না, এটা তো কোনোভাবেই আইনে নেই। এই যে আমরা বললাম যে লেয়ারের জন্য সচিবরা যে বাড়তি সুবিধার একটা কৌশল এদের, এবং এটা চাইলেই কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এই কাজটি করলে জনগণের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হতে পারতো, কিন্তু এটি আমরা আসলে না পাওয়াটা আমাদের জন্য একটি ব্যর্থতা। যে এটা সচিবরা তাদের আসার পরে বোঝাতে চেয়েছেন যে স্যার এটা তো আগের সচিবরা, আগের যে মন্ত্রীরা ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তারা এই গাড়িটি ব্যবহার করেছেন, এটি তার জন্যই কেনা, এটা আপনারাও ব্যবহার করতে পারেন, এটা স্যার ব্যবহার করলে সেই সুবাদে সচিবরাও এটার একটা সুবিধা নিচ্ছে। বিশ্লেষকরা কি বলছে? বিশ্লেষকরা, আমরা কিন্তু বিশ্লেষকদের সাথে, একাধিক বিশ্লেষকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের সাথে এই সরকার যদি এইভাবে অনিয়ম করে গাড়ির যে নিয়ম, এই নিয়মের মধ্যে চলা হবে, তারা রাজনৈতিক অন্যান্য দলগুলিকে একটা দৃষ্টান্ত তৈরি করবে, কিন্তু যদি এটা দৃষ্টান্ত তৈরি না করে সেটা করে থাকে, সেটা হবে সাংঘর্ষিক একটা অবস্থা। মানে এটা মূল উদ্দেশ্য, যে এই চেতনার যে মূল উদ্দেশ্য, সেটার সাথে এটা মিলবে না। যে জনগণের যে একটা প্রত্যাশা ছিল, বা এই অন্তর্বর্তী সরকার মানুষের যে সংস্কারের কথা বলছে, নানা রকম দিকের কথা, যে আমাদের একটা রাষ্ট্রের সঠিক নিয়মকানুনগুলি কিন্তু একটি রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে দিতে পারে। যেন অন্য রাজনৈতিক দলগুলো, আমাদের দেশে তো বেশিরভাগ রাজনৈতিক দলগুলো আসলে আইনের সুযোগ নিয়ে, বা সব রাজনৈতিক দলের ব্যাপারেই আমাদের কথা আছে মানুষের, যে নানা রকম এই অনিয়ম দুর্নীতির বিষয়ের জন্য তারা আপনার এই প্রতিবেদন করতে গিয়ে টিআইবির পরিচালকের সঙ্গে কথা বলেছেন, তিনি কি বলছেন? তিনি কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে আসলে আমরা তো এমন প্রত্যাশা ছিল না, আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তী সরকার একটি এই বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যে এই সরকার যে নিয়মগুলি করেছে এটা সঠিক ছিল, এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু যদি এমনটি হয়ে থাকে যে তারা এভাবে গাড়ি, এটা কোনোভাবেই তাদের উচিত হচ্ছে না, এটা তারা করতে পারেন না, এবং এটা 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 আমাদের মূল চেতনার সাথে, আন্দোলনের যে চেতনা, সেই আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক হবে। আমরা ওনার পাশাপাশি সুজনের যিনি সম্পাদক, তার সাথে কথা বলেছি, নির্বাচন ব্যবস্থার ওনার কমিশনের উনি প্রধান, তিনিও বলেছেন যে আসলে যদি কোনো উপদেষ্টা এটা ব্যবহার করেও থাকেন, যদি কোনো ভুল করেও থাকেন, আমরা এটা সামনে যদি আসে বিষয়টা, তারা এই ভুল থেকে ফিরে আসবে। নম্বরবিহীন গাড়িও ব্যবহার করছেন একজন উপদেষ্টা, সেটিও আপনার প্রতিবেদনে উঠে এসেছে, সেই বিষয়টা একটু আমরা ছোট করে জানতে চাই। এটাও কিন্তু, এটা আসলে আজকে আমরা একটু ছবিও ব্যবহার করেছি আমাদের রিপোর্টের মধ্যে, যে নম্বরবিহীন, আসলে আমাদের দেশে তো নম্বর ছাড়া গাড়ি চালা আসলে আইনগতভাবে ভিত্তি নাই, এটা একটা বিষয় আছে। কিন্তু এটাও দেখেন যে একজন, এরপরও এটা একটা প্রকল্পের গাড়ি ছিল, যে গাড়িটি জাতিসংঘের একটি প্রজেক্টের গাড়ি, সেই প্রজেক্টের গাড়ি থেকে যে এই গাড়িটি যখন নর্মালি শেষ হয়ে গেলে, সেই গাড়িটির কিন্তু একটা প্রসিডিওর আছে, নিয়মের মধ্যে সেই গাড়িটি সরকারের পরিবহন পুলে জমা হওয়ার কথা, কিন্তু সেটি না করে গাড়িটি যেহেতু একটু ভালো গাড়ি, সেহেতু তার এই প্রজেক্ট শেষ। দর্শকদের জন্য একটু যদি বলতেন কোন উপদেষ্টা এই গাড়িটি ব্যবহার করছেন? এটা মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, যিনি আমরা আপনাদের রিপোর্টে লিখেছি যে তিনি এই গাড়িটি ব্যবহার করছেন। কিন্তু এই উপদেষ্টাকে অবশ্যই, মানে এটা আমাদের জনগণের প্রত্যাশা যে ওনাকে আসলে বলা উচিত ছিল যে গাড়িটির নাম্বার নেই, বা এটি গাড়িটি কিভাবে এই প্রসিডিউরে আসছে, জানলে হয়তোবা বিষয়গুলি, যে নিয়ম অনুযায়ী তাদের এটা পরিবহন পুল হয়ে আসা, সেটা কিন্তু করতে পারতেন। এবং নিয়মের মধ্যে থেকে কিন্তু অনেক কাজ ওনারা, যদি রাষ্ট্রের প্রয়োজন হয় সেটা তো অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা যদি নিয়মের মধ্যে, আইন কানুনের মধ্যে, তারাই কিন্তু আইনের মূল ব্যক্তি, তারা আইন করে এগুলোকে যেই রাষ্ট্রের যেটা প্রয়োজন সেটা করতে পারতেন, বা সেটাও করা যেত। মৎস্য উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে? মৎস্য উপদেষ্টার সাথে আমাদের, তার দপ্তরের সাথে আজকে আমাদের কথা হয়েছে, তারা এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যে আসলে গাড়িটা তারা কেন এইভাবে ব্যবহার করছেন। তারা এটাই বলছেন যে আসলে এই প্রজেক্ট থেকে তাদেরকে দেওয়া হয়েছে, তাদের এই গাড়িটি কাগজ বা নাম্বারের জন্য একটা প্রসিডিউর আছে, যেহেতু এটি বিদেশি প্রজেক্টের গাড়ি, সেহেতু এই গাড়িটার জন্য কাস্টমস অথবা এনবিআর তাদের এটি ক্লিয়ারেন্স লাগে, ক্লিয়ারেন্স হওয়ার পরে দেন এটি গাড়িটার প্রসিডিউর হয়। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আসলে আপনারা যেটি বলছেন এটিও তো একটা নিয়মের মধ্যে আপনাদের এই গাড়িটি, যেহেতু এটা প্রজেক্টের গাড়ি, প্রজেক্টের যে নিয়মগুলি রয়েছে সেগুলি সম্পাদন করে এটা আলাদা একটা কিছু করতে হয়।
সেটা তারা এভাবে আমাদের সাথে আজকে তার দপ্তরের সাথে কথা হয়েছে। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোতে নজর দিবেন, এই অনিয়মগুলো দূর করতে তারা আরো বেশি সোচ্চার হবেন। দেলোয়ার হোসেন, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।